নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি টানটান আকর্ষণীয় ছোট গল্প, একটি অভূতপূর্ব গল্প। এই গল্পটি পড়বার সময় আমার তাই মনে হয়েছে, আকর্ষণীয় কাহিনী তো বটেই, একটি অভূতপূর্ব গল্প। গল্পের নাম বাজি। শুনতে থাকুন আজকের গল্প বাজি। দিবানাথ ছিলেন আমার স্বামী। ছিলেন বলাটা বোধহয় ঠিক হলো না। ছিলেন শব্দটি বড় বেশি নেতিবাচক। এর মধ্যে বড় বেশি নেই গল্প। এমনও হতে পারে দিবানাথ হয়তো এখনো বেঁচে আছেন। অবশ্য তার মারা যাওয়াটাও কিছু বিচিত্র নয়। আমি তার বাঁচা মরার সঠিক সংবাদ জানি না। আমার সঙ্গে দিবানাথের বিয়ে হয় আজ থেকে 43 বছর আগে। দিনটা তেমন কোনো বিশেষত্ব ছিল না। শুধু মনে আছে অঘ্রাণের সেই দিনটিতে সকালের দিকে খানিকটা বৃষ্টি হয়েছিল। কাক ভোরে যখন আমাকে দধিমঙ্গলের জন্য ডেকে তোলা হলো, তখন কে যেন, বোধহয় আমার কোনো মাসি টাসি হবে, বলেছিল, এই অঘ্রাণে হঠাৎ মেয়ে গেল কোত্থেকে। তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গিয়েছিল একদম। কাজে কর্মে সেদিন কোনো বিঘ্নই ঘটেনি। কিন্তু আমার মনে যে মেঘ ছিল সেটি সরল না। কারণ একটাই, এই বিয়েতে আমার একটুও মত ছিল না। বিষয়টা তবে একটু বিশদ করা যাক। আমার বিয়ে ঠিক হয় আমি গ্র্যাজুয়েট হওয়ার পরই। বিবাহ, স্বামী, প্রেম ইত্যাদি সম্পর্কে ততদিনে আমার একটা নিজস্ব কল্পনা জগৎ গড়ে উঠেছে। আমার কল্পনার স্বামী হবেন ফরাসি ফরাসি ধরনের দুরন্ত প্রেমিক। তার রূপটি হবে গ্রিক দেবতার মতো, অথচ তার বুকের মধ্যে থাকবে নিখাদ বাঙালি হৃদয়। রুচি, সংস্কৃতি, রসিকতাবোধ সব মিলিয়ে একটা দারুণ কিছু, যেমনটি আগে কেউ কখনো দেখেনি। দিবানাথের ছবি আমাকে দেখতে দেওয়া হয়েছিল। সেটি দেখা মাত্রই আমার স্বপ্ন চৌচির হয়ে যায়। ও মা, এ যে এক গাঁটটা গোট্টা কেজো মানুষ, একেবারে রসকসীন দোকানদার দোকানদার চেহারা। তার উপর কানে এলো লোকটির লেখাপড়াও বেশি দূর নয়। স্কুলের গণ্ডি পেরোনোর পরই মন দিয়েছেন পৈতৃক ব্যবসায়। বয়সেও তিনি আমার থেকে অন্তত 12 বছরের বড়। তখনকার দিনে বিয়ের ব্যাপারে মেয়েদের মতামত জানানোর রেওয়াজ ছিল না। তবে আমাদের বাড়ির হাওয়াটি ছিল একটু অন্যরকম, অনেকটাই খোলামেলা। বাবা শিক্ষকতা করতেন। আমার লেখাপড়ায় তার ছিল দারুণ উৎসাহ। গল্প লেখার একটা ভুতুড়ে শখ ছিল আমার, সেটারও তিনি খুব তারিফ করতেন। আমার স্বাধীন চলাফেরাতেও বাধা সৃষ্টি করেননি কখনো। বাবা মানুষটি ছিলেন ভারী আমোদে ধরনের। শক্তপোক্ত নয়, একটু ঢিলেঢালা স্বভাবের লোক। পড়াশুনো ছাড়া বাকি সময়টা তার কাটতো গান বাজনায়। কোথায় ফৈয়াজ খাঁ আসবেন, কোথায় আলাউদ্দিন খাঁ বাজনা বাজাবেন, কোথায় সারাফাত হোসেন খাঁর গান হবে, এই ছিল তার ধ্যান জ্ঞান। নিজেও বাজাতেন তিনি এসরাজ। আমি তাকে একটুও ভয় পেতাম না। দিবানাথের ছবি দেখবার পর তাকে বলতে পেরেছিলাম, বাবা, আমি কি তোমার খুব বোঝা হয়ে গেছি? মনে আছে সেই সন্ধ্যায় বাবা গুনগুন করে একটা বন্দেশ ভাঁজছিলেন, গোরি সুরাত মান ভাইয়া হারে মোরে। থমকে গিয়ে বললেন, কেন রে, কি হলো? আমি তো এমএটা পড়বো ভেবেছিলাম। বাবাকে মুহূর্তের জন্য চিন্তিত দেখালো। বিয়ে তো আজ হোক কাল হোক করতেই হবে রে। তা বলে এক্ষুনি? এত ভালো ঘর, দেনা পাওনা নেই, ছেলেটার তোকে এত পছন্দ, এসব কি বারবার পাবো? পূর্ব ঘটনাটা আমি জানি। আমারই এক পিসতুতো দিদির বিয়েতে দিবানাথ নাকি দেখেছিলেন আমাকে। দেখেই মুগ্ধ।
পরদিন সম্বন্ধ নিয়ে তাদের বাড়ির লোক হাজির। দুটোটি দিতে হবে না, শাঁখা সিঁদুরে মেয়ে নিয়ে যাব আমরা। আমি ঠোঁট ফুলিয়ে বাবাকে বললাম, বারে, আমার বুঝি একটা পছন্দ অপছন্দ নেই বাবা?" এতক্ষণে বাবার মুখে হাসি ফুটেছে। দিবানাথ খারাপটা কি? ওদের অবস্থা এখন পড়তি, তাও তো আমাদের থেকে অনেক ভালো। কলকাতায় অত বড় একটা বাড়ি, ছেলেটাও খুব পরিশ্রমী, ব্যবসা ভালো চালাচ্ছে। বাড়িতে শাশুড়ি নেই, দেওর ননদ নেই, শ্বশুর অথর্ব। তুই তো রানী হয়ে থাকবি রে মা। লজ্জার মাথা খেয়ে বলে ফেললাম, তুমি চেহারাটা দেখেছো বাবা? লেখাপড়াও শেখেনি। ছি খুকি, মানুষের রূপ নিয়ে কখনো সমালোচনা করতে নেই। সৌন্দর্য চামড়ায় থাকে না, থাকে অন্তরে। আর লেখাপড়ার কথাটা যদি বলো, সে যে ব্যবসা করছে, তাতে বিএমএ পাশ করে তার এমন কি মুখ লাভ হতো? ডিগ্রির মাপকাঠিতে শিক্ষাকে মাপতে যাওয়া সবসময় ঠিক নয়। বাবার আকস্মিক ক্রূরতায় আমি স্তব্ধ। এ যেন আমার নিত্যদিনের বাবা নয়, এক অচেনা মানুষ। পরে জেনেছি, এই বিয়ে নিয়ে বাবারও প্রথমটাই খুঁতখুঁতুনি ছিল, কিন্তু মা ঠাকুমার চাপে তার আপত্তি ধোপে টেকেনি। হয়তো নিজের উপর ক্ষোভটাই ফেটে পড়েছিল আমার উপর। কে না জানে, বাবাদের থেকে মায়েরাই মেয়েদের বিদায় করবার জন্য বেশি উতলা হয়ে থাকেন। তখনও, এখনো। মেয়েতে আর প্রতিবাদ করিনি, কিন্তু একটা মেঘ উড়ে এসে বাসা বাঁধলো আমার বুকে। সজল মনে বিয়েটাও ঘটে গেল। শুভ দৃষ্টির সময় দিবানাথের দিকে তাকায়নি, তাকানোর ইচ্ছেও হয়নি। তবু নিজের অজান্তেই সপ্তপদীর সময় কি করে যেন চোখ পড়ে গেল। দেখলাম, চন্দন চর্চিত হয়েও লোকটির চেহারা ছবির থেকেও ঢের নিরেশ। উচ্চতা মাঝারি তো নয়, বেটেই বলা যায়। উজ্জ্বল আলোতেও কালো রং কেমন খসখস করছে। ঝাঁটার মতো বিশ্রী গোঁফও আছে একটা। এই মানুষের সঙ্গে সারা জীবন থাকবো আমি? এক বিছানায় শোবো? এই পুরুষের সন্তান ধারণ করতে হবে আমাকে? বাসরটি ঠিক জমলো না। আমার কয়েকজন সখী হাসি মশকরার চেষ্টা চালিয়েছিল, কিন্তু কি আদি রসাত্মক গানও একটা ধরেছিল। কিন্তু আমার স্বামীটি এমন গোমড়া নিষ্প্রাণ মুখে বসেছিলেন যে কেতকীরা আর বেশি দূর এগোতে সাহস করেনি। ফুলশয্যার রাতে দিবানাথের রূপ বদলে গেল। দরজা বন্ধ হতেই গোমড়া ভাব উধাও। রুক্ষ স্বরটিতে ছুনছুন গানের কলি, কানাকেষ্টর গান। ওই মহা সিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে! ফুলশয্যার উপযুক্ত গানই বটে। সঙ্গীত চর্চা করতে করতে আমাকে নিরীক্ষণ করছিলেন দিবানাথ। আমি কচি খুকিটি নই। কি কি হবে এখন আমার জানা। দুদিনেই বিয়েটাকে ভবিতব্য বলে মেনেও নিয়েছি। তবু তবু আমার গলা শুকিয়ে আসছিল। এক সময় গান থামিয়ে দিবানাথ বিছানায় এসে বসলেন। তোমার নামটি ভারী সুন্দর, বসুন্ধরা। আমি চুপ, আড়ষ্ট। তিনি আবারও বললেন, বসুন্ধরা মানে তো পৃথিবী, তাই না? এরকম বোকা প্রশ্নের কোনো মানে হয় না। তিনি আমার কাঁধে হাত রাখলেন। হাতটি কাঁপছিল। বললেন, বসুন্ধরা নাম ডাকবার পক্ষে ভালো না, ছোট করারও অসুবিধা আছে। বসুও কেমন যেন, ধরাও ভালো শোনায় না। জড়সড় বসে থাকতে থাকতে এবারে আমার হাসি পেল। কান ধরে দিবানাথ একটু কাছে টানলেন আমাকে। আচ্ছা, আমি যদি তোমাকে খুকি বলে ডাকি, তোমাদের বাড়ির মতো? বাইরে সানাই বাজছিল এক টানা। নহবতখানা বানিয়ে গোটা রাত সানাই বাদনের বন্দোবস্ত করেছিলেন আমার স্বামী। বন্ধ দরজা ভেদ করে সানাইয়ের সুর আছাড়ি পিছাড়ি খাচ্ছিল ঘরে। আলো বেশি নেই। বিশাল কক্ষে একটিমাত্র বেডল্যাম্প জ্বলছে। আলো আঁধারে সানাইয়ের সুর অন্ধকারকে বেশি প্রকট করে তুলেছিল যেন। আমি ঝট করে বলে উঠলাম, আপনি আমাকে খুকি বলে ডাকবেন কেন?
কেন? ডাকটা কি খারাপ? বলে বিভিন্ন ভঙ্গিমায় বিচিত্র স্বরে খুকি শব্দটার উচ্চারণ করলেন দিবানাথ। আমার রাগ হয়ে গেল। না না, আপনি আমাকে খুকি বলে ডাকবেন না। মুশকিল হলো, কি বলে ডাকি তাহলে? তুমি আমার থেকে এত ছোট। যা খুশি ডাকুন, কিন্তু খুকি নয়। পুরো নাম ধরেও ডাকতে পারেন। আমার স্বরে বোধহয় ঈষৎ তেজ ছিল, যাতে কিছুটা অপ্রতিভ হয়ে পড়লেন দিবানাথ। কান থেকে হাত সরিয়ে বিছানা ছেড়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। বেশিক্ষণ থাকলেন না সেখানে, আবার ফিরে এসেছেন বিছানায়। আমার হাতে তার হাত, নাড়ানাড়ি করছেন মিনমুখী বালা। গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, আমাকে তোমার পছন্দ হয়নি না? হ্যাঁ, সত্যি বলতে পারলে কি ভালোই যে হতো। পছন্দ না হলেও উপায় নেই। আমার সঙ্গেই ঘর করতে হবে। মনে মনে বললাম, জানি। তোমাকে কিন্তু পুরো সংসারটারই দায়িত্ব নিতে হবে। বিয়ের ভিড় কাটলে সবকিছু বুঝে শুনে নিও। শুনেছো তো, রোজগারপাতি আমি খারাপ করি না। সবই এখন থেকে তোমার জিম্মায় থাকবে। আমিও। বলে প্রস্তুতির অবকাশ না দিয়া একটি চুম্বন সারলেন দিবানাথ। পুরুষের চুম্বন যে এত স্বাধীন, কষাটে হতে পারে আমার ধারণাই ছিল না। হায় রে ফরাসি প্রেমিক! সংকোচ আর বিরক্তি মাখা মুখে আমি যখন পরবর্তী আক্রমণের অপেক্ষায়, দিবানাথ বললেন, খাঁ সাহেব, সানাইটা কিন্তু দারুণ বাজাচ্ছেন। আমি অনেক কষ্টে হাসার চেষ্টা করলাম, হাসি ঠিক ফুটলো না। দিবানাথ বললেন, এক রাতে 200 টাকা নিচ্ছে, ভালো বাজাবে নাই বা কেন? কি রাগ বাজাচ্ছে বোঝো? দরবারি কানাড়া। আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। কাহা তুকার চুপ করে থাকা যায়? বলেই ফেললাম, ওটা মালকোষ। না, দরবারি কানাড়া। একটু যেন দমে গেলেন আমার স্বামী। আমি শান্তভাবে বললাম, আমি মালকোষ চিনি। দরবারির সঙ্গে মালকোষের তফাৎ হলো, মালকোষের ক্ষেত্রে। চুপ, একদম চুপ। চাপা স্বরে হঠাৎই হিসিস করে উঠলেন দিবানাথ। আমার সঙ্গে তুমি তর্ক করো না, ওটা দরবারি কানাড়াই। মানুষটার আকস্মিক রুদ্র মূর্তিতে ভ্যাবাচাকা খেয়ে গেছি, তবু গো ছাড়িনি। হুম, ওটা মালকোষ। না, দরবারি কানাড়া। বাজি রাখবেন? কথাটা বেরিয়ে গেল মুখ থেকে। ছোট্ট থেকে এই একটা আমার বিটকেল নেশা। দুধুলা আসবে কিনা তাই নিয়ে মার সঙ্গে বাজি ধরি। কাপড় কাচার লোকটা সপ্তাহে কটা কাপড় ফাটাবে তাই নিয়ে বাবার সঙ্গে বাজি হয়। এছাড়া দাদা তো আছে, যে কোনো ছুতোয় বাজির লড়াই চলছে ভাই বোনে। বৃষ্টি, রোদ্দুর, শিলপড়া, কবিতার লাইন, পরীক্ষার রেজাল্ট, কি নিয়ে নয়। আর মজার ব্যাপার, আজ পর্যন্ত বাজিতে আমি হারিও নি। বাবা ঠাট্টার ছলে বলতেন, মেয়ের আমার বাজি লগ্নে জন্ম। দিবানাথের যেন জেদ চেপে গেছে। বললেন, রাখবো, বাজি রাখবো। হেরে যাবেন কিন্তু। দেখা যাক। অন্ধকারে দীপানাথের কালো কুচকুচে মণি দুটো ঝলছিল। হারলে? হারলে কি দিতে হবে? দুম করে বলে বসলাম, আজ রাত্রে আমার পাশে শোবেন না? শোবেনও না আমাকে? রাজি? দীপানাথের নাকের পাটা ফুলছিল। আর যদি তুমি হারো? বলুন, আপনি কি চান? দীপানাথ কথা বললেন না, দরজা খুলে বেরিয়ে গেছেন। মিনিট কয়েক পর ফিরে এসে নিঃসাড়ে কিল তুললেন। এক পা করে এগোলেন আমার দিকে। ক্রুর চোখে দেখছেন, যেন অন্যায়ভাবে তাকে ঠকিয়ে দিয়েছি আমি। হিংস্র দৃষ্টি সরালেন এক সময়। ঘরে বেতের সোফা ছিল, সেখানে আছোয়া হয়ে কাটিয়ে দিলেন রাতটা। ঘুমননি। তার আগুনের হলকার মতো নিঃশ্বাস অঘ্রাণের রাতকেও তপ্ত করে তুলেছিল। জয়ের তৃপ্তি স্থায়ী হলো না। পরের রাত্রে আমাকে অধিকার করলেন দিবানাথ। আমাদের সম্পর্কে একটা শনি ঢুকে গেল।
দীপানা ছিলেন আমার শ্বশুরমশাইয়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তান হওয়ার সুখ যেমন আছে, বিপদও কম নেই। এদের কামনায় কোনো লাগাম থাকে না, অনেক সময় তা সৃষ্টি ছাড়া পর্যায়ে চলে যায়। আমার শ্বশুর হরনাথ বিয়ের পরপরই জ্ঞাতি গোষ্ঠী শরিকি বাড়ি ছেড়ে পৃথক হয়ে আসেন। নিজের ভাগটি বুঝে নিয়ে ভবানীপুরে একটি দোতলা বাড়ি তৈরি করেন তিনি। সেই বাড়িতেই আমাদের বাস। দিবানাথের জন্মের বছরখানেকের মধ্যে হরনাথের স্ত্রী বিয়োগ হয়, কিন্তু তিনি আর বিয়ে করেননি। কেন যে করেননি? করলে হয়তো দু একটা ভাই বোন থাকতো দিবানাথের। নিজের পক্ষে সংসারে একটা নারী ছোঁয়া থাকলে দিবানাথের মধ্যে নিষ্ঠুরতা হয়তো কিছু কম থাকতো, হয়তোবা কিছু সুকুমার বৃত্তিরও বিকাশ হতে পারত তার হৃদয়ে। দিবানাথের নিষ্ঠুরতা ছিল ভিন্ন গোত্রের। শারীরিক নিগ্রহ তো দূরস্থান, কোনোদিন আমাকে একটি কটু কথাও বলেননি তিনি। সত্যি বলতে কি, তার নিষ্ঠুরতাকে ভালোবাসা বলে ভ্রম হওয়া বিচিত্র নয়। কি করে যে বোঝাই সে কথা। হতো কি, রাস্তার গ্যাস বাতি জ্বলতে না জ্বলতে হাওড়ার কারখানা থেকে সোজা বাড়ি ফিরে আসছেন দিবানাথ, মরিস মাইনর হাঁকিয়া। গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার আগে পৌঁছে গেছেন দোতলায়। আমাকে একবার চোখের দেখা দেখে তবেই তার স্বস্তি। যেন বা আমি এক অলীক মায়াবিনী। সকালে ছিলাম, বিকালে মিলিয়ে যাব মহাশূন্যে। বাড়ির ঝি চাকর কি ভাবছে পরোয়া নেই। শয্যাশায়ী বাবার পাশে দুদণ্ড গিয়ে বসবেন তাও নয়, ঠায় বসে আছেন আমার সামনে। বসেই আছেন। আমারও তখন একটাই কাজ, পাথরের মূর্তি হয়ে শুধু বসে থাকা। কোনো অছিলায় উঠতে গেলেও ঘোর বিপদ। প্রথম প্রথম বুঝিনি, হয়তোবা পানের বাটা আনতে গেছি। পরের দিন শ্যামার মা বরখাস্ত হয়ে গেল। জলখাবারের দেরি হচ্ছে দেখে রান্নাঘরে ঢুকেছে। ঠাকুরের চাকরি খতম। অতএব কি আর করা, বসে থাকো, বসেই থাকো, বসে থাকো নিস্তব্ধ, নির্বাক। আমার সঙ্গে তার তেমন কথাই বা থাকতো কই, কোন দিনই বা ছিল। পুরুষের মুগ্ধ দৃষ্টির সামনে বসে থাকতে মেয়েদের খারাপ লাগে না? পুরুষের চোখই তো মেয়েদের আসল আয়না। হোক সে আয়না আমার স্বামীর মতো ছ্যাতলা পড়া, কিন্তু আয়নার সামনেই বা কতক্ষণ আর স্থানুগত হয়ে বসে থাকতে পারে মানুষ? আমার হাম ধরছিল। বিয়ের ৬-৭ মাসে নিঃশ্বাস বন্ধ হওয়ার দশা। মনে হতো জলের ভেতরে আমাকে ডুবিয়ে মাথাটি চেপে আছেন দিবানাথ, আর আমি প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছি নিজেকে, পারছি না। আর আমার কষ্ট, ছটফটানি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন আমার স্বামী। তখনই আমার পুরনো ভুতুড়ে শখটা চাগার দিয়ে উঠলো আবার। লেখার শখ। যা প্রাণ চায় লিখবো, যা মনে আসে লিখবো। এও তো এক ধরনের হরগল মুক্তি। ভিতরের কথাগুলো যদি প্রাণ পায়, তা হলেও তো একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারি। একদিন বসেই গেলাম কালি কলম নিয়ে। কাগজে ফুটে উঠলো এক অন্ধ মেয়ের কাহিনী। মেয়েটা শুধু স্পর্শ দিয়ে সমস্ত রকম রং অনুভব করতে পারে। লিখতে লিখতে আমি তন্ময়। ফিরলেন দিবানাথ। মিনিট কয়েক বুঝি উসখুস করলেন, আরামকে দাঁড়ায়। তারপর উঠে এসে পিছনে দাঁড়িয়েছেন। একটু বিরক্ত স্বরে জিজ্ঞাসা করলেন, কি করছো? চেয়ার থেকে উঠলাম না, মুখও ঘোরালাম না। "হ্যাঁ, লিখছি।" তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু লিখছোটা কি? গল্প। দিবানাথের যেন সামান্য কৌতূহল হলো। ঝুঁকে পড়ে দেখলেন লেখাটা। ২-৪ লাইন পড়ে তার আগ্রহ উবে গেল। বললেন, আমি এসেছি? ঠোঁটের কোণে বিদ্রুপ খেলে গেল আমার। দেখেছি তো, আর তাই তো নড়িনি এখান থেকে। তুমি বসে বসে আমাকে দেখো, আমি লিখবো। পরের দিন লেখার কাগজগুলো পেলাম না, কলমটাও না। সারাটা দুপুর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। নিমাইকে ডেকে নতুন কাগজ কলম কিনে আনালাম। আবারও লিখছি অন্ধ মেয়ের কাহিনী। দিবানাথ সেদিন ফিরে ঠাট্টা জুড়লেন, তোমার গল্প শেষ হলো? কি করে হবে, কাগজ কলমটাই যে হারিয়ে গেল। দিবানাথ হাসছেন ফিক ফিক।
এই বাড়ির লোকজন লেখাপড়ার মর্যাদা বোঝে না, ওসব ছেড়েই দাও। আর সারাক্ষণ তোমার সামনে সঙ্গের মতো বসে থাকি, তাই তো? থাকো না, ক্ষতি কি? দোহাই তোমার, আমাকে একটা কাজ নিয়ে থাকতে দাও। স্বামী খেটে খুটে ফিরলে তার সেবা যত্ন করাও তো বউয়ের কাজ। তুমি তো আমার সেবা নাও না, তার জন্য তোমার ঠাকুর চাকর আছে। কথাটা বলবার সঙ্গে সঙ্গে ঘরে যেন গুমর নেমে এলো। মাথার উপর চার ডানার পাখা ঘুরছে, তবু যেন বাতাস স্থির। কেউ যেন ঠুঁটি টিপে রেখেছে হাওয়ার। পরদিন আবার কাগজ কলম নিরুদ্দেশ। আমি আর খুঁজলাম না, জানি খুঁজে লাভ নেই। নিতাইকে দিয়ে আবার আনিয়ে নিয়েছি কাগজ কলম। আবার লিখছি এক অন্ধ মেয়ের কাহিনী। দীপানাথ সেদিন খানিকটা ক্ষুব্ধ, যদিও তার স্বরটি নিচুতারেই বাঁধা। তোমার এই এক গপ্প লেখা কি চিরকাল চলবে? শেষ করতে না দিলে তো চলবেই। সরাসরি দীপানাথের দিকে তাকালাম। দীপানাথ এবার একটু মিয়ে গেলেন, হাসলেন আলতো। শিশুরা দোষ করে ধরা পড়ে গেলে যেমনটি হাসে, ঠিক তেমনটি। সময় নিয়ে বললেন, লিখছো ভালো, কিন্তু এসব ছাইপাশ লিখে লাভ কি? তুমি বুঝবে না, যেমন আমাকে ঘটের মতো বসিয়ে রাখাটা আমি বুঝি না। কথা বলতে আমারও সময় নিলেন দিবানাথ। বললেন, নিজে লিখবে, নিজেই পড়বে, এত পরিশ্রমের কি দরকার? লাইব্রেরি থেকে ভালো ভালো বই এনে দেবো, দুপুরে পড়ো। কথাটা হয়তো দীপানাথ ভেবে বলেননি, কিন্তু কোথায় যেন বিঁধল আমাকে। বললাম, মানে আমার লেখা আমি একা পড়বো কেন? আরো অনেকে পড়বে। তুমি কি বাড়িতে আসর বসাবে নাকি? ওসব আমি পছন্দ করি না। আসর বসাবো না, কাগজে পাঠাবো, ছাপা হবে, লোকে পড়বে। তোমার লেখা ছাপা, লোকে পড়বে? শব্দহীন হাসিতে আমার স্বামীর মুখ কেমন ভেঙে চড়ে যাচ্ছিল। তুমি কি পাগল? মনে মনে বললাম, হতে পারলে বোধহয় ভালোই হতো। মুখে বললাম, তোমার কি ধারণা আমার লেখা ছাপার যোগ্য নয়? হাসি থেমে গেল। হঠাৎই মনে হলো দিবানাথ যেন হাসছিলেন না, হাসির ভান করছিলেন এতক্ষণ। মনের কোনো গোপন কথা লুকিয়ে রাখছিলেন হাসিতে। নীরব স্বরে বললেন, তোমার কি সন্দেহ আছে কোন মুখ তোমার লেখা পৌঁছবে? বাবার আদর পেয়ে পেয়ে তোমার মাথা বিগড়ে গেছে। এই কথাগুলো যেন মনের কথা নয়, আমাকে আঘাত করবার জন্যই বলা। অপমানে সম্বিত ধারালাম আমিও। বলে উঠলাম, মাজি, যদি আমার লেখা পূর্বাশায় ছাপা হয়? সন্দিগ্ধ চোখে আমাকে দেখছিলেন দিবানাথ। বোধহয় ফুলসজ্জার স্মৃতিটাই কাঁটা ফোটাচ্ছিল বুকে। আমি একদম সামনে গিয়ে দাঁড়ালাম। বাজি ধরতে ভয় পাচ্ছ? কিসের ভয়? আমি ভয় টয় পাই না। তাহলে বলো, যদি গল্পটা ছাপা হয়, তুমি আর আমাকে লিখতে বাধা দেবে না? ওই নোংরা কাগজ লুকোনোর খেলা খেলবে না? দিবানাথ সরে গেলেন, ঘরে পায়চারি করলেন খানিকক্ষণ। নিজের কুকর্মের জন্য এতটুকু ছায়া নেই তার মুখে। একটু পরে বললেন, আর যদি ছাপা না হয় তাহলে কি হবে জানো? জীবনে কখনো আর কাগজ কলম ধরতে পারবে না তুমি। রাজি? বেশ, রাজি। সত্যি 2-3 দিন আর বাধা এলো না। গল্পটা মনের মতো করে লিখে নিজের হাতে ডাকে পাঠিয়ে দিলাম পূর্বাশায়। এখন ফলাফলের প্রতীক্ষা। দিন যায় দিন যায়, উত্তর আর আসে না। ভেতর থেকে একটা গভীর অবসাদ ছেয়ে ফেলছিল আমাকে। বাজিতে না গিয়ে দিবানাথকে হাতে পায়ে ধরে বোঝালেই কি ভালো হতো। লেখার সময় কল্পনাতে যেটুকু আকাশ দেখতে পেয়েছিলাম তাও কি মুছে গেল চোখ থেকে? এমন সময় আমার শ্বশুরমশাই মারা গেলেন। আগেই মস্তিষ্কের রক্তকরণে অসাড় ছিলেন তিনি। দোতলার এক কোণে জীবন মৃতের মতো বেঁচেছিলেন। সন্ন্যাস রোগ তার প্রাণটুকু হরণ করে নিলে। আমার সঙ্গে শ্বশুরমশাইয়ের তেমন কোনো নৈকট্য গড়ে ওঠেনি।
তার মৃত্যু তাই তেমন ভাবে ছুঁতে পারলো না আমাকে। শ্রাদ্ধ শান্তি চুকে গেছে। দিবানা তেমনিতেই স্বল্পভাষী, কথাবার্তা আরো কমে গেছে তার। এই বাড়িতে এসে অবধি বাবার উপর তার তেমন টান দেখিনি, তবু যেন খানিকটা মন মরা দেখা যায় তাকে। মাসখানেক পর একদিন দাদা এলো বাড়িতে। খুশিতে চকচক করছে দাদার মুখ। হ্যাঁ রে খুকি, তুই পূর্বাশায় পূর্বাশা পত্রিকায় লেখা পাঠিয়েছিলি নাকি? আমার রক্ত ঝনঝন করে কেঁপে উঠল। হ্যাঁ, কেন? জেনেও না জানার ভান করা হচ্ছে, হ্যাঁ? তোর লেখা তো বেরিয়ে গেছে গত সংখ্যার আগের সংখ্যায়। ভাবিস কি বিয়ে দিয়ে পর করে দিয়েছি, কোনো খবর রাখি না? তুই একটা অন্ধ মেয়েকে নিয়ে ওরকম দারুণ গল্প লিখলি কি করে? আমার বন্ধুদেরও পড়িয়েছি, ওরকম গল্প লেখা কি চারটিখানি কথা? আরো কি সব বলছিল দাদা, আমার মনে নেই। তবে দাদা চলে যাওয়ার পর একটা সন্দেহ কুরে কুরে খাচ্ছিল আমাকে। কাঠের দেরাজে দিবানাথের একটা নিজস্ব কুঠুরি ছিল। অফিসের কাগজপত্র রাখতেন সেখানে। ফুলে একটু কাটাকাটি করতে যা ভেবেছি তাই। পূর্বাশাটি রয়েছে সেখানে। পত্রিকার ভাঁজে পূর্বাশা সম্পাদকের চিঠিও আমাকে লেখা, মাস চারেক আগে। আপনার সুলিখিত গল্পটি আমাদের চমৎকৃত করিয়াছে। আগামী সংখ্যায় রচনাটি প্রকাশিত হইবে। আপনার স্বামী আমাদের দপ্তরে লেখাটির খোঁজ করিতে আসিয়াছিলেন। তাহাকে পূর্বে সংবাদটি জানাইয়াছিলাম। আশা করি তাহার হস্তে প্রেরিত কিঞ্চিৎ সম্মানমূল্যটি আপনি ইতিমধ্যে পাইয়াছেন। পূর্বাশার পাঠক মণ্ডলী আপনাকে আবারও পাইতে ইচ্ছুক। আপনি আরো গল্প পাঠাইলে বাধিত হইব। চিঠি পড়ে এক অদ্ভুত শিহরণ জাগলো শরীরে। একদিকে মুক্তির অপার পুলক, অন্যদিকে এক তীব্র বিবমিষা। শিকল ছিঁড়ে গেছে আমার, তবু শরীর জুড়ে কেন এই তিতকুটে স্বাদ। আমি আমার স্বামীকে ঘৃণা করতে শুরু করলাম। দিবানাথ ছিলেন এক কথার মানুষ। তার কারখানার লোকজন বাড়িতে আসতো মাঝে মাঝে। তারা বলতো, দিবানাথ বাবুর কোনো আবেগ উচ্ছ্বাস নেই, কিন্তু তিনি যা বলেন তাই করেন। মাইনে বাড়াবেন তো বাড়াবেন, বাড়াবেন না তো কিছুতেই বাড়াবেন না। যেখানে যে জিনিস যেদিন ডেলিভারি যাওয়ার কথা, পৃথিবী উল্টে গেলেও সেখানে সেদিন মাল পৌঁছবে। তাতে যদি তার লোকসান হয় তবুও। কথাটা আমার বিশ্বাস হতো না। যে মানুষের পেটে এত প্যাঁচ, সে কি এত সোজা হতে পারে? কিন্তু কি আশ্চর্য, সেদিনের পর থেকে সত্যি তিনি আমার সাহিত্য সাধনায় কোনো ব্যাঘাত সৃষ্টি করলেন না। উল্টে আমি এক নতুন প্রতিশোধের নেশায় মাতলাম। সারা দুপুর ঘুমোই, সন্ধে থেকে কাগজ কলম নিয়ে বসি। আকাশ ক্রমশ গাঢ় হতে থাকে, রাত নিশূত হয়, তারারা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে। একসময় ফ্যাকাশে হয় আকাশ, তারা নেমে ভোর আসে ধীর পায়। আমি লিখতে থাকি। তখনও তখনও লিখতে থাকি। একটি দিনের জন্য দিবানাথ আমাকে টানেন না বিছানায়, অথচ বুঝতে পারি তিনি জেগে আছেন। তার রক্তবর্ণ চোখ ধারালো ছুরি হয়ে ফালা ফালা করতে চায় আমাকে। তবু কলম থামাই না সারা রাত। কি লিখছি তাতে কিছু যায় আসে না, কিন্তু লোকটা পড়ুক, নিজের বাসনার আগুনে পড়ুক। খেলাটা বেশি দিন চলল না, বড় জোর হপ্তা তিনে। তারপর একদিন গা গুলিয়ে উঠল আমার, মাথা টুলে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার বদ্যি ছোটাছুটি করে চারিদিক তোলপাড় করে ফেলেন দিবানাথ। মেয়ে ডাক্তার এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো আমাকে, হাসলো। কেউ একজন পৃথিবীতে আসছে। দিবানাথ যেন খুশি হলেন না তেমন। প্রথম সন্তানের আগমন বার্তা বাবাদের প্রায় পাগল করে তোলে। সেই আনন্দের ছিটেফোঁটাও নেই দিবানাথের মধ্যে। আমি কাগজ কলমে আঁকিবুকি কাটতে কাটতে দেখি প্রায় সন্ধ্যাতে ম্লান মুখে বসে আছেন আমার স্বামী। আকাশ পাতাল কি যেন ভাবছেন, বুঝিবা নিজের সঙ্গে কোনো এক জটিল বোঝাপড়া চলছে তার। এর মধ্যে দু একটা লেখাও ছাপা হলো আমার। নিজেই পত্রিকাগুলো সংগ্রহ করে আনলেন দিবানাথ। সম্পাদকীয় দপ্তরে কয়েকটি প্রশংসার চিঠি এসেছিল, সেগুলো নিজেই নিয়ে এলেন হাত ধরে। আনন্দিত মুখে নয়, নিখুঁত কর্তব্য সারার মতো। বুঝলাম
বাজিতে হারাটা তার রক্তে শুয়ে আসছে। আমার তখন 5 মাস চলছে। দিবানাথের ম্লান ভাব অনেকটাই সীমিত। বাড়ি ফিরে আমার শরীরের খোঁজ খবর নেন, যত্নআত্তির ত্রুটি থাকতে দেন না। সামান্য হাসির কথায় অকারণে বেশি হাসেন। আমিও সহজ করবার চেষ্টা করছি নিজেকে। হঠাৎই একদিন পার্ক স্ট্রিটে নিলাম ঘর থেকে একরাশ কাঁচের পুতুল নিয়ে এলেন দিবানাথ। গাউন পরা পুতুল, শাড়ি পরা পুতুল, ঘাগরা পরা পুতুল। আমি তো এসে বাঁচি না। তোমার হঠাৎ পুতুল দিয়ে ঘর সাজানোর শখ হলো যে? দিবানাথও হাসছিলেন। এসব পুতুল আমার মেয়ের জন্যে। মেয়ে যে হবে তোমায় কে বললে? মেয়েই হবে, আমি জানি। ধরো যদি ছেলে হয়, হতেই পারে না। আমি মেয়ে চাই, ফুটফুটে পুতুলের মতো একটা মেয়ে। মেয়ের মধ্যে কি আমাকেই খুঁজতে চান দিবানাথ? মনটা পলকে বিষিয়ে এলো। যে শব্দটাকে মন থেকে নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই শব্দটাই ছিটকে এসেছে মুখ থেকে। বাজি, আমি বলছি ছেলে হবে। দীপানাথ যেন শুনতেই পেলেন না কথাটা। আনমনে বিড়বিড় করলেন, না না, দেখো, মেয়েই হবে। কখনো না, ছেলে হবে। দিবানাথ নিষ্পলক তাকালেন আমার দিকে। আমি বলে উঠলাম, কি, বাজি রাখতে সাহস হচ্ছে না? দিবানাথের মুখ থেকে রক্ত সরে যাচ্ছিল। ঢোক গিলে বললেন, ভয় কিসের, বাজি রাখাই যায়। শর্ত? তুমি বলো। আচ্ছা বেশ, ছেলে হলে আর কোনো সন্তান চাইতে পারবে না তুমি। আর মেয়ে হলে তুমি যা বলবে তাই। মেয়েকে কিভাবে মানুষ করবে তাই নিও, আমি নাক গলাতে যাব না। কি, রাজি? দিবানাথ অস্ফুটে কি যেন বললেন, ঠিক শুনতে পেলাম না। হ্যাঁ, এতদিনে স্বামীর উপর কেমন যেন মায়া জাগছিল আমার। মায়া নাকি করুণা? হৃদয় নিংড়ানো কোনো অনুভূতি নয়, তবু কেন যেন বুকটা টলটল করে ওঠে। কেন যে? দিবানাথ ছিলেন আমার একমাত্র ছেলের পিতা, কিন্তু তিনি কোনোদিন ছেলেকে একটুও ভালোবাসতে পারেননি। মাতৃসদনে সদ্যজাত শিশুকে দেখে মুখটা তার পাংশু হয়ে গিয়েছিল। শুনেছি বাড়ি এসে তিনি নাকি সেদিন জলস্পর্শও করেননি। ছেলেকে তিনি কখনো কোলে নিতেন না, আদরও করতেন না। তার কাছ থেকে এক ধরনের নির্মম উপেক্ষাই পেয়ে এসেছে আমার ছেলে। দিবানাথের উপর যেটুকু মায়া এসেছিল, আমার সেটুকুও চলে গেল ওই উপেক্ষা দেখেই। দিবানাথকে বাদ দিয়ে এক পৃথক দুনিয়া নির্মাণ করে নিলাম আমি, আমার ছেলেকে নিয়ে, আমার লেখা নিয়ে। ক্রমশ আমার লেখার জগৎ ছড়িয়ে পড়ছিল। আমার প্রথম দিকের গল্পে বড় বেশি আবেগের বাহুল্য থাকতো, আতিশয্য থাকতো, নাটকীয়তা থাকতো। সেগুলো ধীরে ধীরে কমে এলো। আমার কলম হয়ে উঠল দুঃখতর, কঠিন। তবে ভাষার নিপুণ আঁচড়ে হৃদয়ের আরো গভীরে পৌঁছতে সমর্থ হলাম আমি। অনেক নামী কাগজে নিয়মিত আমার লেখা বেরোয়। ছোট হলেও কিছু ভক্তকুল তৈরি হয়েছে আমার। বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। তার মধ্যে 4টি উপন্যাস বিভিন্ন ভাষায় অনুবাদও হয়ে গেছে। সমাবেশ, সাহিত্য আসর থেকেও ডাক আসে মাঝে মাঝে। প্রায়ই এখান সেখানে যাই। পাঠক আর সমালোচকদের মতে আমি এখন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট লেখিকা। ছেলেকেও আমি মনের মতো করে মানুষ করেছি। ছোট থেকেই সে পড়াশোনায় অত্যন্ত মেধাবী। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রীতিমতো ভালো রেজাল্ট করে খড়গপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। বছর পাঁচেকের জন্য আমেরিকা গিয়েছিল। ফিরে এসে এখানকারই এক বড়সড় প্রতিষ্ঠানে উঁচু পদে বহাল এখন। স্বভাবেও সে যথেষ্ট শান্ত এবং বিনয়ী। আমি তার মধ্যে শৃঙ্খলাবোধ বপন করতে পেরেছি। নিজের পছন্দ মতো একটি মেয়েকে বিয়ে করেছে সে। নাতি নাতনি, ছেলে, ছেলের বউ নিয়ে এখন আমার ভরাট সংসার। কিন্তু এই দীর্ঘ সময়ে দিবানাথের প্রায় কোনো বদলই হয়নি। তিনি মূলত কর্মী মানুষ, কারখানা নিয়ে পড়ে থেকেছেন বরাবর। একটা সময় গেছে যখন সকালে উঠে কাজে বেরিয়ে যেতেন, ফিরতেন অনেক রাতে। মাঝে কারখানার অবস্থা কিছুকাল খারাপ গিয়েছিল।
অর্ডার নেই, র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না, শ্রমিক অসন্তোষ লেগে আছে, এই সব। সে সময় খুব দুশ্চিন্তায় থাকতেন দিবানাথ, কিন্তু কখনো সান্ত্বনা খুঁজতে আসেননি আমার কাছে। আমার উপর এক অদ্ভুত ক্রোধে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। আর ছেলে হওয়ার পর থেকে আমাদের বিছানা আলাদা হয়েছিল। ছেলে বড় হতে ঘরও আলাদা হয়ে গেছে, পাশের ঘরেই থাকেন। তবু তবু যেন দূরত্ব বেড়ে গেছে বহু যোজন। কথাবার্তা যে হয় না তা নয়, তবে সেসব নিছকই মামুলি আলাপচারিতা, প্রাণহীন, শুকনো। আমার লেখা বা খ্যাতি সম্পর্কে তিনি বিন্দুমাত্র উৎসাহী নন। আমিও তার ব্যবসার হাল হাকিকত নিয়ে সামান্যতম কৌতূহল দেখাই না। সংসারের থেকেও দিবানাথ আমাদের সংসারের বাইরের মানুষ। শুধু একটা জিনিস আমি টের পাই, বাবার ছেলের মধ্যে একটা চোরা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দিবানাথের সঙ্গে সম্পর্কটা তেমন কাছের না হলেও বাবার উপরে একটা টান আছে ছেলের। দিবানাথও যেন খানিকটা মান্য করেন ছেলেকে। ছেলের পীড়াপিড়িতেই ইদানিং কারখানা যাওয়াটা কমিয়ে দিয়েছিলেন দিবানাথ। বাড়িতেই থাকতেন, ষাট ষাট টবে বনসাই করে দিনরাত পরিচর্যা করতেন তাদের। স্বাভাবিক একটা গাছকে জোর করে বাড়তে না দেওয়ার মধ্যে এক ধরনের চাপা নৃশংসতা আছে, যেটা আমার একদম পছন্দ ছিল না। হয়তো সেই জন্যই বনসাইয়ের প্রতি দিবানাথের এত আকর্ষণ। তবু বাধা দিইনি আমি। ভেবেছি, যাক না, পাশাপাশি দুটো রেল লাইনের মতো কেটে যাক না জীবনটা, যেমন কেটেছে এতদিন। কিন্তু কাটলো না। নিয়তি বাদ সাধলেন। গত বছর শীতের শুরুতে রাত্রে শুতে যাওয়ার আগে হঠাৎই আমার বুকে যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণা মানে সে এক অসহ্য অনুভূতি। কেউ যেন আমার হৃৎপিণ্ডে ধারালো আঁচড় টানছে, মুঠোয় চেপে নিষ্পেষিত করছে আমার ফুসফুস। ধর ধর করে ঘামছি আমি। আর্তনাদও করে ফেলেছিলাম বোধহয়। অমনি পাশের ঘর থেকে ছুটে এসেছেন দিবানাথ। ছেলেকে ডাকবার আগে ডাক্তারকে টেলিফোন করেছেন। ডাক্তারের নির্দেশে রাত দুপুরে আমাকে নিয়ে নার্সিংহোমে ছুটেছেন। ফাঁড়াটা কেটে গেল। 7 দিন পরে বাড়িতে ফিরে এলাম। হৃৎপিণ্ডের বাইরের দেওয়াল বড়সড় ঝাঁকুনি খেয়েছে একটা, ভাঙেনি। পূর্ণ বিশ্রামে খাঁচা মেরামত হয়ে যাবে। ফিরে আসবার পর থেকে অনেক রাত অবধি আমার ঘরে বসে থাকতেন দিবানাথ। কথা নেই, এ শুধু নিঃশব্দ উপস্থিতি। একসময় কুচকুচে কালো চোখের মণি ধূসর হয়ে এসেছে, হয়তোবা নিষ্প্রভ। তবু যেন সেই চোখ বড় জীবন্ত মনে হতো আমার। মনে পড়তো এইভাবে একসময় আমার দিকে তাকিয়ে কত সন্ধ্যা, কত রাত্রি কাটাতে চেয়েছিলেন তিনি। অথচ আমি এই দৃষ্টি সহ্য করতে পারিনি। আজ পারছি। ওই চোখে এখন কোনো কাম নেই, মুগ্ধতা নেই, আসক্তি নেই। তবু তবু ওই চোখ চোখে পড়লে কেন যে আমার গা ছমছম করে। একদিন বলেই ফেললাম, আহা, অত কি দেখো, এখন তো আমি বুড়ি। দিবানা তালগা হাসলেন। কুদর্শন মুখমণ্ডলীটি ওই হাসিতে বড় মায়াবী ঠেকলো আমার। স্মিত মুখে বললাম, আমার দিন তো ফুরিয়ে এলো। দিবানাথের চোখ মুহূর্তের জন্য ঝলসে উঠল, পরক্ষণে আবার ধূসর। ওই নীরব ঝলসে ওঠাতে আমি আর তেমন নাড়া খাই না। আবারও হাসলাম, বললাম, আহা, রাগো কেন? সত্যি তো আমার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, বাঁচার আর শক্তি পাই না। এবার বোধহয় যাব। বহু কাল পর দিবানাথ আমার কপালে হাত রাখলেন। হুম, তোমার আগে আমি যাব। তা কি করে হয়? তুমি তো আমার থেকে অনেক শক্ত সমর্থ আছো, রোগ ব্যাধির বালাই নেই। আর আমার তো প্রথম ঘন্টা বেজেই গেল। বাজুক, তবু আমি আগে যাব। হঠাৎই পাশার দানটা পড়ে গেল। 3 যুগেরও বেশি ভুলে থাকা কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। বাজি। সহসা হাত সরিয়ে নিলেন দিবানাথ। পড়ে থাকা দানটা ফিরিয়ে নিলাম না আমি। বললাম,
কি, বাজি রাখতে ভয় পাচ্ছ? দীপানাথ কখনো যা করেননি তাই করলেন। আচমকা চিৎকার করে উঠেছেন, না, 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 আমি ভয় পাচ্ছি না। বেশ, রাখলাম বাজি। একবারও কি তুমি হারবে না জীবনে? দীপানাথের চিৎকার আর্তনাদ হয়ে মথিত করছিল রাতটাকে। নীলাভ অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। ঘরের প্রাচীন কড়িবর্গাও যেন কাঁপছিল থরথর। পরদিন থেকে দীপানাথকে আর খুঁজে পাওয়া গেল না। এক হিমেল ভরে নিরুদ্দেশ হয়ে গেলেন দীপানাথ। দীপানাথ নেই। না, নেই বলাটা ভুল। নেই শব্দটাতে একটা সমাপ্তি আছে। তিনি কোথায় আছেন, আদৌ আছেন কিনা, আমি এখনো জানি না। বাবাকে খোঁজার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি আমার ছেলে। পুলিশে খবর দিয়েছে, রেডিও, টিভি, খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন দিয়েছে বার কয়েক। যেখান থেকেই খবর এসেছে ছুটে গেছে বারবার। প্রাইভেট ডিটেকটিভও লাগিয়েছিল, লাভ হয়নি। ৭৪ বছরের দিবানা যেন কর্পূরের মতো ডুবে গিয়েছেন। হঠাৎই গত আষাঢ়ে বেনারস থেকে একটি চিঠি এলো, কোনো এক উষারঞ্জন নস্করের লেখা। আমার স্বামী নাকি জ্যৈষ্ঠ মাসে দশাশ্বমেধ ঘাটে অসুস্থ হয়ে পড়েছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে উষারঞ্জনকে ঠিকানাটা দিয়ে গিয়েছিলেন তিনি। বলেছিলেন যেন ঠিক ১ মাস পর তার ভবানীপুরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সেটাই নাকি ছিল তার শেষ ইচ্ছে। বুকটা ফাঁকা হয়ে গেল আমার। যে মানুষটা আমার জীবনে নেই, যার অস্তিত্ব আমি বিয়ের দিন থেকেই মুছতে চেয়েছি, তার মৃত্যু সংবাদ কেন এমন শূন্য করে দিল আমাকে? ছেলে খবর পেয়ে ছুটে এসেছিল অফিস থেকে, কিন্তু চিঠিটা দেখে কেমন যেন বিশ্বাস হয়নি তার। চিঠির ভাষাটি যেন বড় বেশি বাবার ছাঁদে ঘেঁষা। সেই রাত্রে ট্রেন ধরলো বেনারসের। ৪ দিন পর মুখ কালো করে ফিরে এলো। গোটা শহর চষে বেরিয়েও কোনো উষারঞ্জন নস্করের সন্ধান পায়নি সে। দশাশ্বমেধ ঘাটেও ৪-৬ মাসের মধ্যে ওরকম কোনো অসুস্থতা বা মৃত্যুর খবর জানা নেই কারুর। ওখানকার কোনো হাসপাতালেরও না, পুলিশেরও না, আশেপাশে লোকজনেরও না। আমি আর কাগজ কলম নিয়ে বসতে পারি না। বসলেও একটি অক্ষরও আসে না মাথায়। ছেলে, নাতি, নাতনি আমার এত প্রিয়, তাদেরও আজকাল সহ্য করতে পারি না। ঘরে এলে দূর দূর করে বিদায় করি। কাজের লোকেরা আমাকে নিয়ে আড়ালে হাসাহাসি করে। তারা কি বলে তাও আমি জানি। বলে, বুড়ো পালাতে বুড়ির মাথায় ছিট ধরেছে। তা তো ধরেইছে। আমি যে স্পষ্ট দেখতে পাই, কালো কুলো নির্বোধ লোকটা মরিয়া হয়ে একটা বাজি অন্তত জিততে চাইছেন। শেষ বাজি। আমাকে নিঃস্ব করে দিয়ে আগে পালাতে চান দিবানা। বসুন্ধরা তা হতে দেবে না। এই বাজিটাও তাকে জিততে হবে। বসুন্ধরা কি দিবানাথকে কম ভালোবাসে? ঘৃণা আর ভালোবাসার কতটুকুই বা ব্যবধান?